নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। শনিবার সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে পালিত হল কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্ম জয়ন্তী। কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই অনুষ্ঠানের সূচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী। সঙ্গীত শিল্পীদের পাশাপাশি এদিন সঙ্গীত পরিবেশন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ চক্রবর্তীও। শিল্পীরা নৃত্য পরিবেশন করেন এই দিন। ৭৫ বা ৭৬-এর দিকে বাংলাদেশ সরকার ওনাকে জাতীয় কবি হিসাবে ঘোষিত করেছিলেন। ওনাকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে উনি মাত্র ৭৭ বছরে মারা যান, কিন্তু ওনার যে রচনাগুলি অপরিবারে থাকবে, দেশ ভাগ হয়ে গেছে, কিন্তু ওনার যে রচনা রয়েছে সেই রচনা দুই দেশের মধ্যেই সমভাবে সমাদৃত, সমভাবে গ্রহণযোগ্য, এবং এই বিষয়টিকে মাথায় রেখেই আজকে আমরা কবি প্রণামের ব্যবস্থা করেছি। কবির রচনা দিয়ে যদি আমরা ওনাকে স্মরণ করি তাহলে আরো বেশি ভালো হয়। তাই আপনাদের সম্মুখে আমি এক দুটি কবির লেখা। কবি কাজী নজরুল ইসলাম সমাজকে অনেক কিছু দিয়ে গেছেন। তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত ছিলেন। তিনি শুধুমাত্র কবিতা লিখতেন তা না, তিনি গানও লিখতেন। বহু গানে তিনি নিজেও সুর দিয়েছেন। শনিবার বিকেলে আগরতলা রেন্টার্স কলোনিতে কবি কাজী নজরুল ইসলামের পূর্ণাবয়ন মূর্তির আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আর এভাবে কবির ভাবধারাগুলিকে তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শনিবার কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় রাজ্য জুড়ে। বিকেলে আগরতলার রেন্টার্স কলোনি কবি নজরুলের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, কবি কাজী নজরুল ইসলাম সমাজকে অনেক কিছু দিয়ে গেছেন। তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত ছিলেন। তিনি শুধুমাত্র কবিতায় লিখেননি, তিনি বহু গানও লিখেছেন। বহু গানে তিনি নিজেও সুর দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, কবি কাজী নজরুল ইসলামের গানগুলো শোনার পর ঐশ্বরিক ভাবনা চিন্তা কাজ করে সব সময়। বর্তমান সময়ের নিরিখে কবি কাজী নজরুল ইসলাম খুবই প্রাসঙ্গিক। বর্তমান প্রজন্মকে কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানা এবং কবি কাজী নজরুল ইসলামের বইগুলো পড়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। কাজী নজরুল ইসলামের জন্ম পশ্চিম বাংলায়, আমরা সবাই এই বিষয়ে সবাই অবগত আছি। উনি সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। বিদ্রোহীর যে চেতনা ওনার মধ্যে ছিল, ওনার লেখনীর শক্তি আমরা সবাই জানি, যে কারণে ওনাকে বিদ্রোহী কবি বলে আমরা সবাই জানি। কিন্তু শুধু উনি কবিতা লিখতেন না, প্রায় ৩,০০০ মতো, যা আমার কাছে তথ্য আছে, অনেকে বেশিও বলে, ৩,০০০-এর উপরে উনি প্রচুর গান করেছেন, এবং বেশিরভাগ গান উনার নিজের সুর দেওয়া, এবং নিজেও গান করেছেন। সত্যি আমরা ভাগ্যবান যে এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে দুই স্টার আমাদের সংস্কৃতির জগতে, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম, এই বাংলাতেই জন্মগ্রহণ করে বাংলাদেশে জাতীয় কবি হিসাবে আপনাদের ওনাকে সম্মান দিয়েছেন, এবং ভারতবর্ষের কোনো অংশে ওনাকে সম্মানে ঘাটতি নেই, খামতি নেই। সবসময় ওনাকে আমরা স্মরণ করি। ওনার বিশেষ করে ওনার যে গজল, যে গান, সেগুলো সত্যি আমরা যখন ইয়াং লাইফ ছিল তখন শুনতাম। আর একটা অদ্ভুত একটা ঐশ্বরিক একটা ভাবনা চিন্তা, যখন ওনার গান শুনতাম তখন সেই ভাবনায় আমরা প্রভাবিত হতাম। এদিন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরও অনেকে। এদিন কবি কাজী নজরুল ইসলামের একটি স্মারক গ্রন্থের আবরণ উন্মোচন হয়। শান্তন টিভি। পিস্তল সহ এক যুবক যুবতী ধরা পড়ল আগরতলা রেল পুলিশের হাতে। ধৃত এ যুবক যুবতীর বাড়ি খোয়াই জেলায়।
আগরতলা রেল স্টেশনে এবার পিস্তল সহ ধরা পড়ল যুবতী সহ এক যুবক। ঘটনা শুক্রবার রাত আনুমানিক 10:45 নাগাদ। জিআরপি থানার পুলিশ সন্দেহভাজন এক যুবতী সহ এক যুবককে আটক করে। ভারপ্রাপ্ত আধিকারিক তাপস দাস জানিয়েছে, তাদেরকে তল্লাশি চালিয়ে যুবতীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় একটি 9mm পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন, নগদ টাকা। ধৃত দুজনের নাম প্রিয়া দেববর্মা, বয়স 22 বছর, এবং করণ দেববর্মা, বয়স 24 বছর। তাদের দুজনের বাড়ি খোয়াই জেলায়। আগরতলা জিআরপি থানার পুলিশ অস্ত্র আইনে মামলা নিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করেছে। 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে শনিবার তাদেরকে আদালতে তোলা হয়। তারা ধর্মনগর থেকে শতাব্দী এক্সপ্রেস করে আগরতলা এসেছে। দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। কি কারণে তারা পিস্তল নিয়ে এখানে এসেছে এ বিষয়টিও খতিয়ে দেখছে রেল পুলিশ। গতকালকে রাত আনুমানিক 9টার আশেপাশে আমাদের কাছে একটা খবর আসে যে দুজন লোক, একজন মেয়ে এবং একজন পুরুষ, আমাদের যে আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে, এরকম একটা খবর। তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো। তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছে এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন, আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশনে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সবগুলাতে বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা। তারপরে আমরা সর্বত্র ছুটিয়ে ছুটিয়ে পড়ি, যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয়, এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চক আউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই এমবুশ পেশে বসে আছি। তার সেম যখন রাত প্রায় আনুমানিক 10:30টার সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছলো 3 নম্বর প্ল্যাটফর্মে, তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে। তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তোবা তারাই হতে পারে। তারপর আমরা তাদেরকে ডিটেইন করি অন দ্য স্পটে। অন দ্য স্পটে যখন ডিটেইন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কী তাদের কি আইডেন্টিটি, তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিলেন এবং এলোমেলোভাবে বলছে। তারপর আমরা সন্দেহ হয়, তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল, তো ওনাকে দিয়ে এবং মেয়েটাকে এবং জেন্টস যে ছিল আমরা সার্চ করি এবং একটা 9mm পিস্তল পাই, সেই সঙ্গে এমটি ম্যাগাজিন দুটো আমরা পাই। তো তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরকে জানালাম, তারপর আমাদের থানায় নিয়ে আসলাম। তো এই নিয়ে আমরা একটা আইপিসি এবং আর্মস অ্যাক্টে আমাদের জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি গতকাল রাতেই। তো আজকে তাদের পুলিশ রিমান্ডে আমাদের যে মহামান্য আদালত আছে তাদের পাঠানো হচ্ছে। তাদের নাম জিজ্ঞাসা করলে যে ছেলে উনি বলছেন ওনার নাম করণ দেববর্মা, উনি খোয়াই ডিস্ট্রিক্টের বাড়ি আমাদের ত্রিপুরাতে, আর মেয়েটার নাম হলো প্রিয়া দেববর্মা, ওর বাড়িও খোয়াই ডিস্ট্রিক্টে। আর তারা প্রিলিমিনারি যে বলছে যে তারা ধর্মনগর থেকে এসেছে। তো আমরা ওই বিষয়গুলো দেখছি যে তারা এক্সাক্ট কোথা থেকে এসেছে বা কোথায় মানে তাদের ডেস্টিনেশন, এগুলি আমরা একে একে আমরা দেখছি। এদিকে সূত্রের দাবি তারা দুজন অস্ত্র কারবারের সাথে জড়িত এবং বহিরাজ্য থেকে অস্ত্র আমদানি করে রাজ্যে এনে রাজ্যের শুটারদের কাছে বিক্রি করে চলেছেন বলে অভিযোগ। অল্প বয়সে সুন্দরী যুবতী হওয়াতে অস্ত্র কারবারি হিসেবে কেউ তাকে সন্দেহ করত না। কিন্তু শুক্রবার রাতে আগরতলা রেল পুলিশের তৎপরতায় তারা ধরা পড়ে যায়। আগরতলা রেল স্টেশন অস্ত্র কারবারি কিংবা নেশা কারবারিদের জন্য যে করিডোর হয়ে উঠেছে তা আবারও একবার প্রমাণিত হয়েছে এ যুবক যুবতীর গ্রেপ্তারের ঘটনায়। এভাবে প্রকাশ্যে অস্ত্র আমদানির এই রহস্য পুলিশ কিভাবে উদ্ঘাটন করতে পারে এবারে সেটাই দেখার। স্যান্দন টিভি। আগরতলা প্রেস ক্লাব এবং জগন্নাথ বাড়ির সামনে নো পার্কিং জোনে কার পার্কিংকারীদের বিরুদ্ধে সরব হল ট্রাফিক দপ্তর। শনিবার আইন অমান্যকারীদের বিরুদ্ধে জারি করা হল নোটিশ। রাজধানী আগরতলার প্রেস ক্লাব এবং জগন্নাথ বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তাটি মূলত নো পার্কিং জোন হিসেবে পরিচিত, কিন্তু বেআইনিভাবে কার পার্কিংকারীরা এখানে নিজেদের গাড়ি পার্ক করে থাকেন। এক প্রকার ভাবে নো পার্কিং জোনকে বানিয়ে ফেলেছেন তারা পার্কিং জোন। বেআইনিভাবে এই কার পার্কিংকারীদের গাড়িতে নোটিশ লাগিয়ে দিল ট্রাফিক দপ্তর। মূলত ট্রাফিক বিধি লঙ্ঘন করার অভিযোগে এই নোটিশ লাগানো হয়েছে। ট্রাফিক দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, শহরকে যানজটমুক্ত রাখার লক্ষ্যে তাদের এই উদ্যোগ। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব দিচ্ছে তারা। জগন্নাথ বাড়ির এই রাস্তাটি একটি ব্যস্ততম রাস্তা।
এই রাস্তাটি নো পার্কিং জোন হিসেবে পরিচিত হলেও বেআইনিভাবে কার পার্কিংকারীরা তাদের গাড়ি পার্কিং করে রাখে। বেআইনিভাবে তারা এই জোনকে পার্কিং জোন হিসেবে তৈরি করে নিয়েছে। এটা অ্যাকচুয়ালি মূলত আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রাফিক জ্যাম থেকে মুক্ত করার জন্য, এবং আমরা ইদানিং দেখা যাচ্ছে যে এই রুটটা যেহেতু জগন্নাথ বাড়িতে একটা ইম্পর্টেন্ট রোড, কিন্তু এটার মধ্যে বিভিন্নভাবে গাড়িগুলা রেখে দেয় যেটা নো পার্কিং জোন, এবং তারা এমনভাবে রেখে দেয় যেমন এটা যেমন পার্কিং জোন। তাই এর জন্য এই যাতে পরবর্তী সময়ে ট্রাফিক মুক্ত করা যায়। অ্যাকশন নেওয়া হবে। এই তো আজকে যে নিলাম এইটাই তো চলবে, আমরা এই শুরু করলাম। ধরুন এই তো 15-20টা হবে, একজ্যাক্ট সংখ্যাটা তো আমি কাউন্ট করিনি, তো হয়েছে 15-20টা। রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তে নো পার্কিং জোনকে কার পার্কিংকারীরা বেআইনিভাবে পার্কিং জোন হিসেবে গড়ে তুলেছে, যার কারণে যত্রতত্র যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সার্বিকভাবে ট্রাফিক দপ্তর তাদের বিরুদ্ধে কি ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করে সেটাও দেখার। শান্তন টিভি। নাবালিকা কন্যাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক অঙ্কন শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার করৈলং এলাকায়। অভিযুক্ত অঙ্কন শিক্ষক শঙ্কর মজুমদারকে গ্রেপ্তার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া মহকুমার করৈলং এলাকার বাসিন্দা শঙ্কর মজুমদার পেশায় একজন অঙ্কন শিক্ষক। তার বাড়িতে একটি অঙ্কন শিক্ষা কেন্দ্র রয়েছে, যেখানে ছেলেমেয়েরা আসে অঙ্কন শিক্ষায় সমৃদ্ধ হওয়ার জন্য। অভিযোগ, অঙ্কন শিক্ষাদান করার সময় 8 বছর বয়সের এক নাবালিকার শ্লীলতাহানি করার চেষ্টা করে এই অঙ্কন শিক্ষক শঙ্কর মজুমদার। পরবর্তী সময় নাবালিকার পরিবারের তরফে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করা হলে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত অঙ্কন শিক্ষক শঙ্কর মজুমদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আজকে আমাদের কাছে একটি অভিযোগ আছে, একটি বাচ্চা মেয়ে ও আর্ট শিখতে তার আর্টের টিচারের কাছে যায়। তো সেখানে আর্টের টিচার উনি মেয়ের সঙ্গে মলেস্টেশন করেছেন এবং পক্ষে বিরুদ্ধে মামলা হয়েছে। ওনার নাম হচ্ছে শঙ্কর মজুমদার, বয়স 70, এবং মামলার নাম্বার হচ্ছে 36/2024 আন্ডার সেকশন 354 IPC অ্যান্ড 8 of POCSO আছে। ঘটনা ঘটেছে আজকে সকাল 7টায়। আর মামলা দায়ের হয়েছে, আমরা যথাযথ মামলা নিয়েছি এবং আমরা আসামি আমরা গ্রেপ্তার করেছি। তাহলে আমরা শিক্ষক সমাজের মেরুদণ্ড, অভিভাবকদের পর শিক্ষাগুরু স্থান। কিন্তু শিক্ষাগুরু যখন ভণ্ড চরিত্রের রূপ দিতে শুরু করে, তখন সমালোচনা আর নিন্দা ছাড়া আর কিছুই চলে না। শিক্ষকের দ্বারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে রীতিমতো নিন্দার ঝড় বইতে শুরু করেছে তেলিয়ামুড়াবাসীদের মধ্যে। শান্তন টিভি। রাতে বাড়ি ফেরার পথে চিনি বোঝাই মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক যুবক। এ যুবকের নাম রামপ্রসাদ দেব। ঘটনা বক্সনগর এলাকায়। গুরুতর আহত এ যুবক রামপ্রসাদ দেব পেশায় একজন মোবাইলের দোকানের ব্যবসায়ী। বক্সনগর বাজারে একটি দোকানের সামনে আম কুড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। চিনি বোঝাই মারুতি গাড়িটি রামপ্রসাদকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রামপ্রসাদ দেবকে প্রথমে নিয়ে যায় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় আগরতলার জিবি হাসপাতালে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রামপ্রসাদ দেব। পুলিশ গাড়িটি সহকারে আটক করেছে চালক নিতাই দেবনাথকে। 9:45 একটা রুট অ্যাক্সিডেন্ট, পেশেন্ট এসেছে, নাম রামপ্রসাদ দেব, সান অফ লেট নির্মল কান্তি দেব, বক্সনগর বাড়িতে। একটা রুট অ্যাক্সিডেন্টের পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ, সিরিয়াস কন্ডিশন এবং অজ্ঞান অবস্থায় আছে, যার জন্য এজিএমসি জিবি হাসপাতালে রেফার করা হয়েছে সিটি স্ক্যানের জন্য এবং ফার্দার ট্রিটমেন্টের জন্য। তো দোকানের ভিতরে সব দুনিয়া বাড়িছি। কি হয়েছে ঘটনা? ওই তো গাড়ি বাড়ি দিছে। কারে বাড়ি দিছে? রামু কি করে? এত জনদারি করে মোবাইল দোকান আছে। রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহী বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের কথা মাথায় রেখে শনিবার আমবাসা মহকুমার হাট বাজারের দিনে আমবাসা মহকুমার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয়
জলছত্র কর্মসূচি। এদিন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা গাড়ি করে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের জন্য ঠান্ডা পানীয় শরবতের ব্যবস্থা করে তারা আমবাসা, কুলাই, ডুলুবাড়ি সহ বিভিন্ন বাজারে গিয়ে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে ঠান্ডা পানীয় শরবত বিতরণ করেন। তাদের এই উদ্যোগকে প্রশংসা জানায় বাজারে আসা ক্রেতা বিক্রেতারা। আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই যে গরমের যে উপদ্রব, এর থেকে আমাদের আমবাসা এলাকার সকল অংশের মানুষকে আমরা অল্প এই গরমে স্বস্তি দেওয়ার জন্য আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে একটু জল শরবতের ব্যবস্থা আমরা করেছি। আমরা আমবাসা, কুলাই থেকে শুরু করে দলাই জেলা হাসপাতাল সংলগ্ন থেকে শুরু করে ডলুবাড়ি থেকে শুরু করে আমরা বিধানসভার অন্তর্গত সমস্ত জায়গাতে আমরা যাচ্ছি আমরা আজকের এই কর্মসূচি। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয় শনিবার। বিক্ষোভের পাশাপাশি পথ অবরোধ করে তারা নেতৃত্ব দেন বিধায়ক বিরজিৎ সিনহা। মূলত কাজ ও খাদ্যের দাবিতেই তাদের এই গণধর্ণা ও পথ অবরোধ। বিধায়ক বিরজিৎ সিনহা জানিয়েছেন, এই অঞ্চলে জনজাতিরা দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছে। জুম চাষের যাওয়া আগের তাদের ঘরে খাবার নেই, যা এক করুণ চিত্র বলে মনে করেন তিনি। আমরা এখানে সফর করেছি, রিয়া, দেববর্মা, ডালং, চা বাগানে সবার সাথে কথা বলেছি। দেখলাম যে এই অঞ্চলের ট্রাইবেলরা জুম চাষের সময় বাড়িতে খাওয়ার নাই, জমে যাবে না উপাস থাকবে, কারণ এখানে রেগার কোনো কাজ নেই। পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিলও এখানে ইলেক্টেড নাই, তাই ব্লক থেকে টাকা আছে। এখানে পঞ্চায়েত সেক্রেটারি এবং কতিপয় রুলিং পার্টির লোক দুর্গত রাজ করছে এবং এই অঞ্চলের ট্রাইবেলরা খুবই বিক্ষুব্ধ। তাই জন্য আজকে আমরা প্রশাসনের নজরে নেওয়ার জন্য চিনি বাগানে আমরা 4 ঘন্টা ধর্নায় বসেছি, রাস্তা অবরোধ করেছি এবং দাবি দেওয়া 9 দফা দাবি, এবং আমরা দাবি করেছি প্রত্যেকটা জুমিয়া পরিবারকে মিনিমাম 5,000 টাকা দিতে হবে, সে সকল জুমিয়া দলমত নির্বিশেষে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য মেধা তালিকায় সেরা 10-এর মধ্যে 3য় স্থান দখল করেছেন নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পূর্বা বিশ্বাস। শনিবার কামারপুকুর স্থিত পূর্বা বিশ্বাসের বাড়িতে যান বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন স্থানীয় কর্পোরেটর সুখময় সাহা সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। কৃতি ছাত্রী পূর্বা বিশ্বাসের হাতে ভারত মাতার একটি ছবি তুলে দেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি কথা বলেন এই কৃতি ছাত্রী সহ তার পরিবারের লোকজনদের সঙ্গে। বিজ্ঞান বিষয় নিয়ে পড়ার আগ্রহ প্রকাশ করায় এই কৃতি ছাত্রীকে পাঠ্যপুস্তক সহ পঠন পাঠনের সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন প্রদেশ সভাপতি। তোমার 11-এ যত বই লাগবে সব আমি দায়িত্ব নিলাম, ঠিক আছে? তুমি যা লাগবো তুমি আমার লিস্ট দিয়ে দিবা। আমরা বাড়তে হবে না, এখানে কেনা আছে, বুথের আমরা কেনা আছে, তুমি যোগাযোগ করো, যা বই লাগবো, তুমি সায়েন্স পড়ো, সায়েন্সের বই তুমি আমার লিস্ট দিয়ে দিবে, আমি তোমার সঙ্গে, ঠিক আছে? আর মাস্টার টাস্টার যদি দরকার লাগে একটু ব্যবস্থা করে দেখবে, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? দুবছর প্রভিশনাল থাকার পর নতুন আইনজীবীরা অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশনের পরীক্ষা পাশ করেছে। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন আইনজীবীদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পার্মানেন্ট এনরোলমেন্ট দেওয়া হয়। পাশ করা নতুন আইনজীবীর সংখ্যা 178 জন। এর মধ্যে শনিবার 151 জনকে পার্মানেন্ট এনরোলমেন্ট দেওয়া হয়। ত্রিপুরা বার কাউন্সিলের পক্ষ থেকে তাদেরকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় এদিন। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে ত্রিপুরা বার কাউন্সিলের নিয়ম কানুন কিংবা আইনজীবীদের নিয়ম নীতি এবং প্রক্রিয়া মেনে চলতে হবে সে বিষয়ে তাদেরকে নির্দেশ দেওয়া, এমনটাই জানিয়েছেন ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান। সেটা হচ্ছে আমাদের যারা নতুন অ্যাডভোকেট হয়েছেন, যারা
2 বছর প্রফেশনাল ছিলেন এবং তারা একটা অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সাম পরীক্ষা দিয়েছেন, এখানে পাস করেছেন। পাস করার পরে তাদেরকে আমরা বার কাউন্সিল থেকে তাদের আমরা পার্মানেন্ট এনরোলমেন্ট দিই। আজকে যারা পাস করেছেন তাদের সংখ্যা হল 178। তাদের মধ্যে আজকে আমরা 151 জনকে আমরা পার্মানেন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট দেবো। এই জন্য আমরা আজকে একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছি, যাতে তাদের একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা এই সার্টিফিকেটগুলি দিতে পারি। এবং আজকে আমরা এই সভাতে 151 জন আছেন, সবাইকে আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট দেবো এবং সঙ্গে তাদের আমরা একটু উষ্ণ অভ্যর্থনা দেবো। এই হলো আমাদের শর্টকাট প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের মধ্যে আমাদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সুদর্শনবাবু আছেন, আমাদের হিমাংশুবাবু আছেন, উনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির চেয়ারম্যান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য মেধা তালিকার সেরা 10-এর মধ্যে 9ম স্থান অর্জন করেছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতনের ছাত্র সৌম্যদীপ ভৌমিক। তার মোট প্রাপ্ত নম্বর 482। তার বাবা খোকেন ভৌমিক পেশায় গৃহশিক্ষক, মা শিখা ভৌমিক গৃহিণী। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসেন সৌম্যদীপ। ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন তাঁর। সৌম্যদীপের এই সাফল্যে খুশি তার মা, বাবা, আত্মীয় পরিজন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সেরা 10-এর সম্ভাব্য তালিকায় প্রথম স্থান দখল করল কমলপুর শিববাড়ি এলাকার বাসিন্দা তথা কমলপুর হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র শুভ্রদীপ চৌধুরী। তার প্রাপ্ত নম্বর 484। প্রতিটি বিষয়ে লেটার মার্ক রয়েছে তার। এই শুভ্রদীপ 2 বছর আগে দুবাই শিববাড়ি হাই স্কুল থেকে 5ম হয়েছিল। শুভ্রদীপ যখন 8ম শ্রেণীতে পড়ত তখন তার বাবা সুভাষ চৌধুরীর মৃত্যু হয়। তখন থেকে তার মা আলপনা চৌধুরী পোস্ট অফিসে স্মল সেভিংসের এজেন্টের কাজ করতেন। সে স্বল্প কমিশন দিয়ে ছেলেকে মানুষ করার জন্য ঘাম ঝরাচ্ছেন মা আলপনা চৌধুরী। দরিদ্রতার মধ্যে থেকেও যে প্রতিভা থাকলে সে প্রতিভার বিকাশ আটকে থাকে না, তার প্রমাণ শুভ্রদীপ এই সাফল্যের নেপথ্যে মার পরিশ্রম তো বটেই, পাশাপাশি তার গৃহ শিক্ষকদেরও কৃতজ্ঞ জানিয়েছেন। তবে সে এখন অঙ্ক বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় ও ভবিষ্যতে অঙ্ক বিষয় নিয়ে অধ্যাপনা করতে ইচ্ছুক। সে আরও জানায়, অধ্যাপনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সহায়তা করতে চায় সে। 2022 সালে দুরাইছড়া শিববাড়ি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করি এবং তারপরে আমি হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভর্তি হই এবং আজ আমি প্রথম স্থান অধিকার করেছি অল ত্রিপুরার মধ্যে। আচ্ছা, মাধ্যমিকে কি রেজাল্ট করেছিল? মাধ্যমিকে আমি 5ম স্থান অধিকার করি সারা ত্রিপুরাতে। এখন প্রথম স্থান নিলে হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমার এই শিক্ষাদানের বিষয়ে কার কার অবদান রয়েছে? আমার শিক্ষাদানের দিক থেকে সর্বত্রভাবে আমার মা আমাকে সাপোর্ট করেছেন। আমি যা চেয়েছি মা সব আমাকে দিয়েছেন। তাছাড়াও আমার যে গৃহশিক্ষকরা রয়েছেন তারাও খুবই সর্বত্রভাবে হেল্প করেছে এবং আমার যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা অনেক সাহায্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে পাশাপাশি আমবাসা মহকুমার শনিবার পালিত হল বাঙালি কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। কবি কাজী নজরুল ইসলাম ও তার কাজের প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হয়। এদিন বিশ্বব্যাপী বাঙালিরাও এই দিনটি উদযাপন করে যথাযোগ্য মর্যাদায় আর সম্মানের মধ্য দিয়ে। রাজ্যভিত্তিক 125তম নজরুল জন্ম জয়ন্তী উদযাপন করা হয় আমবাসা টাউন হলে। চারাগাছে জল ঢালার মধ্য দিয়ে কবি নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন করেন ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তর ও রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ অধিকর্তা MC শর্মা, তথ্য সংস্কৃতি দপ্তরের ধলাই জেলার অধিকর্তা চন্দন সরকার, ধলাই জেলা শিক্ষা আধিকারিক ও কমিটির আহ্বায়ক যতন দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। এদিনে রাজ্যভিত্তিক নজরুল জয়ন্তী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন। এদিনে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। मेरा बहुत सारा डाउट है, आप ये कर दीजिएगा, अगर अनाउंस करने वाला माइक दे दीजिएगा बच्चों के पास। थोड़ा सा अभी तक हम बात कर रहा हूँ, आप सुन रहे हैं, यदि आप बात कीजिएगा हम सुनेंगे। तो एक जन
রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুনিতে এলাকায় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয় এআইডিওয়াইও, অল ইন্ডিয়া এমএসএস এবং এআইডিএসও এর যৌথ উদ্যোগে। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উদযাপনের মধ্য দিয়ে বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের নজরুলের শিক্ষা এবং ভাবধারায় উদ্বুদ্ধ হওয়ার জন্য বার্তা দেওয়া হয়। স্বাধীনতা সংগ্রামে কবি কাজী নজরুল ইসলামের ভূমিকা ছিল এক অনন্য। তিনি ছিলেন আপোষহীন কবি। তিনি একমাত্র কবি যিনি তার লেখনের জন্য কারাগারে জীবন যাপন করেছিলেন। স্বাধীনতা আন্দোলনের সময় তিনি তার কবিতার মধ্য দিয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন। দুই কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী, এ উপলক্ষে আমরা অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএসের যৌথ উদ্যোগে সারা রাজ্যব্যাপী আমরা যথাযোগ্য মর্যাদার সহিত এই দিবসটি পালন করছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা কেন্দ্রীয়ভাবে আগরতলার পোস্ট অফিস চৌমুনিতে এই ৩ সংগঠনের উদ্যোগে ওনার জন্মদিবসটা পালন করছি। এই জন্মদিবস পালনের মাধ্যমে আমরা আজকে ছাত্র যুবক সমাজকে নজরুলের যে শিক্ষা, এই শিক্ষাগুলো অনুধাবন করার জন্য আবেদন করছি। আপনারা জানেন স্বাধীনতা আন্দোলনের যে দুটো ধারা ছিল, একটা আপোষকামী ধারা, একটা আপোষহীন ধারা। এই আপোষহীন ধারার যে কবি, এই আপোষহীন ধারার কবি ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের একমাত্র সাহিত্যিক কবি যিনি তার লেখনীর জন্য কারাগার। বদির ছুরিকাঘাতে আঘাত হল দেবর। ঘটনা মেলাঘরে। গুরুতর আহত এই দেবরের চিকিৎসা চলছে আগরতলার জিবি হাসপাতালে। আহত দেবরের নাম বিশ্বজিৎ চক্রবর্তী। বড় ভাইয়ের কন্যাকে শাসন করার জন্য শেষ পর্যন্ত শাস্তি পেতে হল ছোট ভাইকে, তাও আবার বদির হাতে। বদি ছুরিকাঘাত করল তার দেবরকে। ঘটনা মেলাঘরে শুক্রবার রাতে বড় ভাইয়ের কন্যা দুষ্টুমি করছিল। শাসন করতে গিয়ে কাকা তার ভাতিজিকে একটি চর কষিয়ে দেয়। কাকাকে তার চরের মাসুল গুনতে হল। বদির ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে। অভিযুক্ত বদির নাম শান্তা ভট্টাচার্য আর গুরুতর আহত দেবরের নাম বিশ্বজিৎ চক্রবর্তী। বিস্তর আঘাত লাগে দেবর বিশ্বজিৎ চক্রবর্তীর পেটে। রাতে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হল মেলাঘর হাসপাতালে। আশঙ্কাজনক হওয়ায় তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় আগরতলা জিবি হাসপাতালে। বিশ্বজিৎ চক্রবর্তী এবং তার মা বৌদি শান্তা ভট্টাচার্যের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ আনলেও এক প্রকার ভাবে মুখে তালা ঝুলিয়ে রেখেছে বিশ্বজিতের দাদা। আমার একজন ভাতিজি আছে আর কি, তো দরজাটা জুড়ে লাগাইছে, মানে বাড়ি দিয়ে দরজাটা বাড়ি দিয়েছে। তো আমি যাই একটা শটকানা দিচ্ছি জলের বোতল দেওয়া, মানে আমার ভাতিজিটা ঢিল দিছে আর কি। তো ঢিল দেওয়ার পরে আমি ঘরে যাই ঘুমাইছি, একটা ইট দিয়ে আবার দরজাটার মধ্যে ঢিল দিছে আর কি। তো দেওয়ানোর পর আমি মানে আবার গিয়েছি আর কি। মূলত তোমাদের চাকু দিয়ে কে গাই দিছে? ওই আমার বৌদিটা দিয়ে অন্ধকারে দিয়ে বাচ্চাটার লোকে কিরকম বৌদি? আপন বৌদি। এরপর দিয়ে গাই দিয়ে দিছে। এটা হয়তো কি কারণে গাইটা দেওয়ার, মানে এই ঝগড়ার কারণে না? এই কারণে বেআইনিভাবে সংগঠন তৈরি করার অভিযোগ এনে ব্যাডমিন্টন সংস্থার সদস্য সঞ্জীব সাহার বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্লেয়ার্স ফোরাম। শনিবার ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয় ত্রিপুরা ব্যাডমিন্টন খেলোয়াড়দের খেলা থেকে বঞ্চিত করা হয়। ফোরামের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় সঞ্জীব সাহা বেআইনিভাবে একটি সংগঠন তৈরি করেছে। এই বেআইনি সংগঠনের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে আর্থিক নয়ছয়েরও। অভিযোগ ৫০ থেকে ৬০ লক্ষ টাকা নয়ছয় করেছেন তিনি। পূর্বতন সচিবকে ঘুমে রেখে বেআইনিভাবে এই সংগঠন তৈরি করা হয় বলে অভিযোগ। আর এই সংগঠন তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক নয়ছয় করা। ক্রীড়া পর্ষদ কিংবা ক্রীড়া দপ্তর এ বিষয়ে কিছুই জানেন না। সঞ্জীব সাহাকে ইতিমধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয় ফোরামের পক্ষ থেকে। শনিবার কাশারিপট্টি স্থিত ব্যাডমিন্টন সংস্থার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন খেলোয়াড়রা। ব্যাডমিন্টন সংস্থার যে সঞ্জীব সাহা, উনি বেআইনিভাবে একটা সংগঠন তৈরি করে রেখেছেন, যেটা অনেক অভিযোগ আছে। প্লেয়াররা সবাই একত্রিত হয়ে এটা মানে বিক্ষোভ জানাচ্ছে এবং ওনারা টাকার নয়ছয় অনেক অভিযোগ আছে। ৫০ লাখ থেকে ৬০ লাখ টাকা নয়ছয় উনি করেছেন এবং মানে অতীতের যে ছিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওনাকে না জানিয়ে ঘুমিয়ে রেখে উনি বেআইনিভাবে
12 ফেব্রুয়ারিতে একটা মিটিং ডেকে উনি উনার সঙ্গবঙ্গকে 2-3 জনকে নিয়ে অ্যাসোসিয়েশন করে ফেলেছে, যেটা বেআইনি। কোর্স কাউন্সিল এবং সোসাইটি কোর্স ডাইরেক্টরকে কাউকে ঘুমিয়ে রেখে সবাইকে সংস্থাটা তৈরি করে নিয়েছেন। এটার কারণ মেইন উদ্দেশ্য হলো টাকা নয় করা। আর এটার অনেক অভিযোগ হয়েছে এবং থানাও খেয়েছে, এটার জন্য কেস হয়েছে। উনি 42টা চেক মানে অনেক ফল্ট কিছু তথ্য এসেছে থানার অভিযোগ। আমরা চাই অবিলম্বে ওনাকে গ্রেপ্তার করতে এবং সংস্থার সব কিছু ছেড়ে দেওয়ার জন্য। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।